হ্যালো বন্ধুরা, আজকে আমরা থার্ড সেমিস্টার ইতিহাস মেজর নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। কৌটিল্য কে ছিলেন? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্তের মন্ত্রী ছিলেন কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। অনেকে মনে করেন ভারতের প্রাচীনতম রাজনীতিবিদ চাণক্যই ছিলেন কৌটিল্য, যিনি অর্থশাস্ত্র রচনার জন্য বিখ্যাত হয়ে আছেন। অর্থশাস্ত্র কী? চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী কৌটিল্য বা চাণক্য অর্থশাস্ত্র রচনা করেছিলেন। অর্থশাস্ত্র থেকে মৌর্য যুগের ভারতের রাজনৈতিক অবস্থা, মৌর্য শাসন ব্যবস্থা, আচার অনুষ্ঠান ইত্যাদি সম্পর্কে মূল্যবান তথ্য জানা যায়। মেগাস্তিনিসের বিবরণীর সঙ্গে এই গ্রন্থে প্রাপ্ত তথ্যাদির অনেক সাদৃশ্য আছে। মণ্ডল তত্ত্ব কী? মণ্ডল তত্ত্বের প্রবক্তা ছিলেন কৌটিল্য। কৌটিল্যের মতে প্রতিবেশী রাজা মাত্রই শত্রু, তাই যে কোনো বুদ্ধিমান ও বিবেচক রাজার উচিত দূর প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে জোট বেঁধে পাশের রাজ্যকে ঘিরে ফেলা, যাতে নিজ রাজ্যে নিরাপত্তা বজায় থাকে। এটাই মণ্ডল তত্ত্ব। সপ্তজাতি তত্ত্ব কী? প্রাচীন ভারতের জনগণকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চারটি শ্রেণীতে ভাগ করা হতো। মেগাস্তিনিস এর রীতির পরিবর্তন ঘটিয়ে ভারতীয়দের 7টি শ্রেণীতে বিভক্ত করেন, যথা দার্শনিক, সৈনিক, পরিদর্শক, কৃষক, শিল্পী, সভাপণ্ডিত, পশুপালক। এটাই ছিল মেগাস্তিনিসের সপ্তজাতি তত্ত্ব। চন্দ্রগুপ্তের নগর শাসন কেমন ছিল? চন্দ্রগুপ্তের আমলে পাটলিপুত্র নগরের শাসনভার 30 জন সদস্য বিশিষ্ট 6টি বোর্ডের ওপর ন্যস্ত ছিল। প্রতিটি বোর্ডের ওপর শাসনের বিভিন্ন বিভাগ দেখাশোনার দায়িত্ব ছিল। এই বোর্ডগুলি হল শ্রমশিল্প, খুচরা ও পাইকারি বিক্রয়, শিল্পজাত দ্রব্যের উৎপাদন ও বিক্রয়, বিক্রয় কর আদায়, জন্ম ও মৃত্যুর হিসাব এবং বিদেশিকদের তদারকি। মৌর্য আমলে রাজস্ব ব্যবস্থা কেমন ছিল? মৌর্য রাজস্ব ব্যবস্থা দুই ভাগে বিভক্ত ছিল, যথা ভাগ বলি। রাজাকে উৎপন্ন ফসলে 1/6 অংশ রাজস্ব হিসেবে দিতে হতো, যা ভাগ নামে পরিচিত, আর বলি ধার্য করা হতো জমি ও অন্যান্য সম্পত্তির ওপর। এছাড়াও জন্ম মৃত্যু কর, জরিমানা, বিক্রিত দ্রব্যের ওপর কর, ব্যবসায়ী ও পশুপালকদের নিকট থেকে কর আদায় করা হতো। অশোক কেন কলিঙ্গ যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন? কলিঙ্গ রাজ্য মৌর্য আমলে অর্থনৈতিক দিক থেকে খুবই সমৃদ্ধি লাভ করেছিল। উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে যাতায়াতের পথ কলিঙ্গের নিয়ন্ত্রণে ছিল। এসব কারণে কলিঙ্গ আলোচ্য সময়ে মগধে অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল বলে অশোক কলিঙ্গ রাজ্য দখলে প্রেরণায় কলিঙ্গ যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। কলিঙ্গ যুদ্ধ অশোকের মনে কী পরিবর্তন এনেছিল? কলিঙ্গ যুদ্ধে কয়েক লক্ষ লোকের হতাহতের পৈশাচিক দৃশ্য অশোকের মনকে ক্ষতবিক্ষত করে। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে চিরদিনের মতো যুদ্ধনীতি ত্যাগ করেন। সাম্য, মৈত্রী, প্রেম ও ভ্রাতৃত্বের বাণী প্রচার করতে শুরু করেন। যুদ্ধ নয়, শান্তি ও প্রেমের দ্বারা অন্যের হৃদয় স্পর্শ করা তার জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। অশোক মৌর্য শাসন ব্যবস্থায় কী সংযোজন করেছিলেন? কলিঙ্গ যুদ্ধের পর অশোকের মনে যে পরিবর্তন দেখা দিয়েছিল তার প্রতিফলন ঘটেছিল শাসন ব্যবস্থায়। তিনি রাজুক, যুধ, প্রাদেশিক ও ধর্ম মহামাত্র নামক নতুন পদ ও কর্মচারী নিয়োগ করেছিলেন। এদের প্রধান কাজ ছিল শাসন ব্যবস্থা তত্ত্বাবধান করা। অশোকের শিলালিপি সম্পর্কে কী জানো? অশোক তার উদ্ভাবিত ধর্ম ও বৌদ্ধ ধর্ম প্রচারের বাসনায় বিভিন্ন ধরনের শিলালিপি খোদাই করেছিলেন। এই শিলালিপিগুলি পাহাড়, পর্বত, গাত্রের স্তম্ভে প্রাকৃতিক ভাষায় এবং ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করিয়েছিলেন। কিছু ক্ষেত্রে আরামিক ও গ্রিক লিপিও ব্যবহার করেছিলেন। বৌদ্ধ ধর্মের প্রসারে অশোকের অবদান কী? অশোক বৌদ্ধ ধর্মের মতো একটি স্থানীয় ধর্মকে বিশ্ব ধর্মে পরিণত করতে সক্ষম হয়েছিলেন। তার ধর্ম প্রচারের ফলে বৌদ্ধ ধর্ম ভারতের সীমা অতিক্রম করে অপরাপর দেশে বিস্তার লাভ করেছিল। আজ ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম না থাকলে বিশ্বের বহু স্থানেই বুদ্ধের অনুগামী আছে। অশোকের ধর্ম কি মৌর্য সাম্রাজ্যের পতনে দায়ী ছিল? অশোকের ধর্মবিজয় নীতির ফলে তার ব্যক্তিগত জীবনের পাশাপাশি রাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ শাসন নীতিতেও পরিবর্তন দেখা দিয়েছিল। ফলে চিরাচরিত যুদ্ধনীতি ত্যাগ করায় সামরিক দিক থেকে মৌর্য সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। এই সামরিক দুর্বলতা শেষ পর্যন্ত মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ হয়ে দাঁড়ায়।
ধর্ম মহামাত্র ও স্ত্রী মহামাত্র কাদের বলা হয়? অশোক প্রজাদের হইলোক জীবনের পাশাপাশি পারলৌকিক জীবনে মঙ্গলের কথা চিন্তা করতেন, তাই প্রজারা যাতে ধর্মচর্চার মাধ্যমে পরলোকে সুখী হতে পারে তার জন্য ধর্ম মহামাত্র এবং নারী জাতির মধ্যে ধর্মভাব জাগরণের জন্য স্ত্রী মহামাত্র নামে দুটি নতুন পদ ও কর্মচারী নিয়োগ করেছিলেন। মৌর্য সাম্রাজ্যের পতনে অর্থনৈতিক কারণ কি দায়ী ছিল? প্রজাবর্গের ওপর উচ্চ হারে কর আদায় করায় অনাদায়, নগদ অর্থে সরকারি কর্মচারীদের বেতন দান, নতুন এলাকায় বসতি স্থাপন প্রভৃতি কার্যাবলীর ফলে রাজকোষে চাপ পড়ে। উপরন্তু আলোচনা পূর্বে রূপার ব্যবহার কমে যাওয়ায় সাম্রাজ্য অর্থনৈতিক কাঠামো নড়বড় হয়ে পড়ায় সাম্রাজ্যের পতন অনিবার্য হয়ে পড়েছিল। বৌদ্ধ সংগীতি কি? বুদ্ধদেবের বাণী এবং বৌদ্ধ দর্শনের বিভিন্ন দিক নিয়ে যে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল তা ইতিহাসে বৌদ্ধ সংগীতি নামে পরিচিত। রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র এবং কাশ্মীর বা জলন্ধরে পরপর 4টি বৌদ্ধ সংগীতে আহ্লাদ আহ্বান করা হয়েছিল। মৌর্য সাম্রাজ্যের ইতিহাস জানার উৎস নির্ণয় করো। মৌর্য শাসন বংশের ইতিহাস জানার ক্ষেত্রে অবশ্যই আমাদের চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী কৌটিল্যের অর্থশাস্ত্রের ওপর নির্ভর করতে হয়। তাছাড়া চৈনিক পর্যটক মেগাস্তিনিসের ইন্ডিকা থেকেও মৌর্য সাম্রাজ্যের বহু ইতিহাস জানা যায়। এছাড়াও বৌদ্ধ ও জৈন সাহিত্য এবং অশোকের লিপি, মুদ্রা ইত্যাদির থেকে অনেক তথ্য পাওয়া যায়। ইন্ডিকা কি? সিরিয়ার গ্রিক রাজা সেলুকাসের দূত মেগাস্তিনিস দীর্ঘকাল ভারতের চন্দ্রগুপ্তের রাজসভায় ছিলেন। তিনি মৌর্য সাম্রাজ্যের রাজনৈতিক ও শাসন ব্যবস্থার দিকটি ভালোভাবে লক্ষ্য করেছিলেন বলে তার বিবরণ ইন্ডিকার মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যায়। ভারতীয়দের জীবনযাত্রার সামাজিক রীতি, অর্থনৈতিক অবস্থা এবং পাটলিপুত্রের বিশদ বর্ণনা, রাজকীয় আড়ম্বরের পরিচয় তার রচনা আছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।